নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় তপন সিংহ। এখন তখন 90 দশকের গোড়ার দিক। আমরা ফিল্ম স্টাডিজ পড়ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে যুক্ত আছি। সেই সময় আমাদের ক্লাসেও এবং বিভিন্ন জায়গাতে শেখানো হতো এটা, যে বাংলা চলচ্চিত্র অল্টারনেটিভ ফিল্ম, অর্থাৎ যেটাকে তখন আমরা আর্ট ফিল্ম বলতাম, তা শুধুমাত্র করেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, ব্যাস, শেষ। তপন সিংহ, তরুণ মজুমদারের মতো চলচ্চিত্র পরিচালকদের আমরা চলচ্চিত্রবিদ্যার ছাত্ররা তখন ততটা গুরুত্ব দিতাম না। তার কারণ অবশ্যই আমাদের মাস্টারমশাইরাই আমাদের এটা বোঝাতেন। এবং ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে যেহেতু আমরা যুক্ত ছিলাম, সেখানকার আলোচনাতেও তপন সিংহ এবং তরুণ মজুমদারকে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। তাদেরকে কি একটা মিডিল রোড সিনেমার পরিচালক বলে মনে করা হতো বা বলা হতো। কিন্তু সত্যি কি তাই? পরে যখন আরো বড় হলাম, আরো পড়াশোনা করলাম তাদের সম্বন্ধে, তখন বুঝতে পারলাম যে একটা এখনই বা আদালত ও একটি মেয়ে বা আতঙ্ক, এই ছবিগুলি করা বা আপনজন, এই ছবিগুলি করা কত দুরূহ, কিন্তু কত সহজেই তপন সিংহ এই ছবিগুলি করে গেছে। এই নিয়ে এখন অনেক চর্চা হচ্ছে, কিন্তু আমরা ছাত্র জীবন থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত চর্চা করার সুযোগ পাইনি আমাদের মাস্টারমশাইদের কল্যাণে, কারণ তারা মনে করতেন যে তপন সিংহ বা তরুণ মজুমদার এতটা উঁচু মাপের পরিচালক নন যাদেরকে নিয়ে চলচ্চিত্রবিদ্যার ছাত্ররা বা মাস্টারমশাইরা আলোচনা করতে পারে। তাদের কাছে বার্গম্যান, ফেলিনি, গদার, ট্রুফো, পুরসভা, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এদের কথাই বেশি বেশি করে বলা হতো। এখন 1986 সালে নিউ থিয়েটার্স এর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে এই তপন সিংহ কর্মজীবন শুরু করেন। 1950 সালে ইংল্যান্ডে পাড়ি দেন। লন্ডনের পাইনউড স্টুডিওতে চাকরি। 4 বছর পর প্রত্যাবর্তন ও অঙ্কুশ চলচ্চিত্র নির্মাণ। এভাবেই বলা যেতে পারে তপন সিংহের ফিল্ম ক্যারিয়ারের সূচনা। প্রখ্যাত অভিনেত্রী অরুন্ধতী দেবী ছিলেন তার স্ত্রী। জনৈক প্রভাত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি তপন সিংহের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের একমাত্র পুত্র অনিন্দ সিংহ ছিলেন পদার্থবিজ্ঞানী। তপনও নিজেও ছিলেন পদার্থবিজ্ঞানের ছাত্র। তার জন্ম 1928 সালে, বেড়ে ওঠা ভাগলপুরে, পরে উচ্চশিক্ষার প্রয়োজনে কলকাতা আগমন। তার দীর্ঘ সফল কর্মজীবনের সমাপ্তি ঘটে 2009 সালে তার প্রয়াণের সঙ্গে সঙ্গে। একদা একসময় বলা যেতে পারে চলচ্চিত্রের চালচিত্র প্রবন্ধে তপন সিংহ স্বয়ং প্রশ্ন তুলেছিলেন, সাহিত্য থেকে সিনেমা করা কি এতটাই জরুরি? ওই প্রবন্ধেই তিনি উল্লেখ করেছেন, পৃথিবীর বেশিরভাগ মানুষ হোমার, শেক্সপিয়ার, ডিকেন্স, গোর্কি, দস্তাভস্কি, টলস্টয়, বালজ্যাক, হুগো, মোপাসা প্রভৃতি লেখকের লেখা পড়তে অক্ষম, কিন্তু সিনেমার মাধ্যমে তাদের সাথে পরিচয় ঘটেছে। এখানেই সিনেমার অহংকার। ওই একই প্রবন্ধে তপনবাবু আরো লিখেছেন, আজ ব্যাপকভাবে পৃথিবীর সমস্ত দেশে অল্পবিস্তর ছবি তৈরি হচ্ছে। বেশিরভাগই সমাজ সমীক্ষা প্রধান ছবি। সমাজ ব্যবস্থার প্রতি অভিযোগ, ছেলের বাবার উপর অভিযোগ, মায়ের ছেলের উপর অভিযোগ। লিখেছেন বটে তপন বাবু, কিন্তু এই অভিযোগ তিনিও করেছেন তার ছবিতে। আদালত ও একটি মেয়ে,
অন্তর্ধানের মতো চলচ্চিত্রে তার চরিত্ররা কলকাতা শহরটার বদলে যাওয়া মানুষের বদলে যাওয়া নিয়ে আক্ষেপোক্তির সঙ্গে সঙ্গে অভিযোগ করেছেন। অন্তর্ধান ছবিটি শুরুতেই কলকাতার টেলিফোন পরিষেবা নিয়ে বিরক্তি অভিযোগ দর্শকের মনে থাকবে। তবে পার্থক্য হলো কি পার্থক্য? তপনবাবুর চরিত্ররা কেবল বিরক্তি, বিরাগ বা অভিযোগেই থেমে থাকেন না, তারা কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেয় ও কিছু করে, কেবল মুখে বলে না, করেও দেখায়। যেমন অন্তর্ধান ছবির নিখোঁজ মেয়েটির পিতার চরিত্রটি। এবার আসা যাক তার চলচ্চিত্রের দর্শক হিসেবে আমাদের প্রতিক্রিয়া। গল্প হলেও সত্যি সিনেমাটি মজার, কিন্তু গোলমালে ভরা আর কিছুটা হলো ওভার রেটেড। বাঙালি যদি এত সহজেই নিজেদের গুছিয়ে নিতে পারত, তাহলে আর ভাবনা ছিল না। নিজের সস্তা লঘু দর্শনে মন ভরাতো না, যদি না কমেডি আর অভিনয় খাসা হতো। আপনি যদি হুমায়ুন আহমেদের কুটুমিয়া উপন্যাসটি একবার পড়েন, সুলভ গুণসম্পন্ন সহৃদয় চাকরের সুখস্বপ্নের সুবৃহৎ মানুষটি যেটি ছবি দেখে আপনার মস্তিষ্কে লালন করছেন, সেটি অচিরেই ফুটো হয়ে যাবে। পারিবারিক মূল্যবোধহীনতা, পারস্পরিক আক্রোশ, দু চার দিন এভাবে চলে যাওয়ার নয়, গেলেও তা ফিরে আসার কথা। কিন্তু ধনঞ্জয় চাকর তো চলে গেল, না বলেই চলে গেল। এরপর কি হবে? আসলে পুরো ব্যাপারটাকে অতি সরলীকরণ করে জাগো বাঙালি জাগো, আমাদের এখনকার জাগো বাংলার মতো মোডে নিয়ে যাওয়া হয়েছে। কাজে মুক্তি, কাজই শক্তি, থিমটা ভালো, কিন্তু টিকবে কি? ছবির কিছু জায়গাটাই অত্যন্ত স্মার্ট, সে স্মার্টনেস আজ বিরল। তবে অনাথ কৃষ্ণার প্রেমিককে চোর তাড়ানোর মতো তাড়া করে মারতে বাকি রাখার পর অক্লেশে নিয়মিত তাকে বাড়িতে মেনে নেওয়া বেশ অস্বাভাবিক লাগে। গল্পের বেস্ট পার্ট হচ্ছে বুড়ো কর্তার চাঙ্গা হয়ে ওঠা। সেই জায়গায় আশ্চর্য ভারসাম্য রয়েছে বলে পুরো ব্যাপারটা সামলে দেয়া গেছে। 1968 সালের ছবি আপনজন, ছবিটা সেই সময়ের দিকে স্মার্ট, কিন্তু সত্যি স্মার্ট যেটুকু সেটা হলো নির্মল কুমার ও তার বউ সুমিতা সান্যালের চালাকির পর্বটা। যেভাবে তারা ছায়াদেবীকে সুকৌশলে গ্রাম থেকে শহরে আনে, বাচ্চা মানুষের কাজে নিখোঁজ আয় হিসেবে তাকে বহাল করে। কলকাতার সমাজ জীবনে ছায়াদেবী দেখে শেখা ও থেকে শেখা দুই পরিচালক ক্যামেরায় তুলেছেন ভালো, একথা মানতেই হবে। এমনকি শুরুতে তাদের দাম্পত্য শুরুর দৃশ্যটিও ভালো কমেডির উদাহরণ। কিন্তু তারপরেই সমকালের যুব সমাজকে পর্দায় ধরতে গিয়ে ছবিটা বারবার টাল খেয়েছে। যদিও সবকিছুতেই ছায়াদেবী অবহেলা করাই ভালো, তার স্মৃতিচারণ এই ছবিতে এত গুরুত্বপূর্ণ, অথচ প্রতিটা ফ্ল্যাশব্যাক শট বাজেভাবে শুরু হয়েছে। চারুলতা বা বাড়ি থেকে পালিয়ে মতো চলচ্চিত্রগুলিতে এসব ক্ষেত্রে ডিজলভ, রিপল এফেক্টস, মিউজিক দারুণ ব্যবহার করে দৃশ্যটিকে আরো সুন্দর করে তোলা হয়েছে। এখন যেটা বলা যায় সেটা হলো যে স্বরূপ দত্ত রবির চরিত্রে দৃঢ়তা আনতে পারেননি, তাকে বরং কেমন শৌখিন রোমান্টিক রাগী লোক বলে মনে হয়। তদুপরি শারীরিক ভাষা বেশ মেয়েলি। তুলনায় রবির ডানাত হিসেবে মৃণাল ভালো অনুগত গুন্ডা হিসেবে মানিয়েছে। পার্থ তো প্রচন্ড নেকা, তার দৌড় দেখলে হাসি পায়। সেনও গুন্ডার চরিত্রে সমিত ভঞ্জর হাতের ছুরিটাও ভালো করে খুলতে পারেননি ছবির ক্লাইম্যাক্সে। পাড়ার গুন্ডারা রবীন্দ্রসঙ্গীত বা জাতীয়তাবাদী গান গায়, কবিতা বলে, আবার বোমাও মারে। দুটো ব্যাপার মেলেনি, যেন এদের প্রতি জোর করে সিম্পাতি আদায় করার চেষ্টা করা হয়েছে। তপনবাবু আধুনিক ছিলেন, একথা মানতেই হবে। তপনবাবুর কোনো কোনো সিনেমা আজও অবাক করে, এখনই তেমন একটি সিনেমা। আসলে এই যে বলে না, যদি কোনো শিল্প তার শরীরের সমকালকে সচেতন ভাবে ধারণ করতে পারে, তা সমসময়ই প্রাসঙ্গিক থাকতে পারে, তেমনটাই বোধ হয়। তাই যে চিন্ময় রায় নিতান্ত এলেবেলে একটি চরিত্র অভিনয় করেছেন ভেবে শুরু থেকেই দর্শকের মজার খোরাক হতে থাকেন, সিনেমার শেষে গিয়ে তাকেই আমরা ভয়ঙ্কর কষ্ট গেলা সহমর্মিতা গ্রহণ করতে বাধ্য হই। আসলে গ্রহণ লাগা সময়কে পর্দায়
ধরতে তপনবাবু যত রকম কৌশল ছবিটিতে ব্যবহার করেছেন সবকটি প্রায় সার্থক হয়ে উঠেছে তার ওই সহমর্মিতায়, সহানুভূতিতে। তাই যে প্রাণোচ্ছল উর্মি অপর্ণা সেন যে চরিত্রে অভিনয় করেছেন স্বভাব গুণে চোখ কেড়ে নেয়, মন কাটতে পারে বলে মনে হয় না। সেই সকলকে ভুল প্রমাণ করে শেষ দৃশ্য, বোকামিতে, ব্যর্থতায়, আত্মিক পরাজয়ে সে সবার চোখে জল এনে দেয়। যে অরুণ অভিনয় করেছেন স্বরূপ দত্ত মায়ের বেদনাকে ধিক্কারে উড়ে দিত, মায়ের মুখ অপলোক নীরবতাকে তাকে তলিয়ে দেয়, দাঁড় করে দেয় অলকানন্দা বন্যিমান জাহ্নবীর সামনে। একটা সমাজ ও একটা সময়কে এভাবে জীবন্ত করে তুলতে পারার সাথে সাথে এই মরমী জীবন দর্শনের জন্য তপনবাবুকে কুর্নিশ জানাতে হয়। আতঙ্ক ছবিটি মূলত এক আদর্শবান কর্মজীবন অবসরপ্রাপ্ত মাস্টারমশাইয়ের গল্প। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি এখনো ছাত্র পড়ি আনন্দ খান, কিন্তু বর্ষার এক রাতে বাড়ি ফেরার পথে প্রাক্তন এক ছাত্রকে অভিনয় করেছেন সুমন্ত মুখার্জি কিছুটা দৈব দুর্বিপাকে আচমকা দেখে ফেলেন হত্যাকারীর ভূমিকায়। চারজন মিলে একজনকে মারছে। সেই প্রাক্তন ছাত্র এগিয়ে এসে বলে, আপনি কিছুই দেখেননি মাস্টারমশাই, কিন্তু বিবেক বড় বালাই, সে যে মন মানে না। এদিকে ভয়, মানুষটা যেন আতঙ্কে শুকিয়ে যেতে চলে। ছেলের মার খেয়ে পাঁজর ভাঙে, মেয়ের মুখ ঝলসে যায় অ্যাসিডে। অবশেষে তখন জাগ্রত বিবেক নিয়ে মাস্টারমশাই ঢুকে দাঁড়ান। অপরাধীরা শাস্তি পাবেন কিনা সে নিশ্চয়তা নেই, তবু অসহায় মানুষ যে বিবেকটা আজও বিকিয়ে দেয়নি, সম্ভবত এটাই তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক। শেষ দৃশ্যটি বিশেষভাবে মনে ছাপ ফেলে। নার্সিংহোমে প্রেমিকার অর্থাৎ শতাব্দী রায় অ্যাসিডে পুড়ে যাওয়া মুখ দেখে প্রেমিক প্রসেনজিৎ আর তারপর মেয়ে ও মেয়ের বাবা ও মেয়ের প্রেমিক তিনজনের একত্র দৃষ্টি সোজা ক্যামেরার দিকে, ছবি ফ্রিজ হয়ে যায়। ঠিক যেন দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন, আচ্ছা আপনি থাকলে কি করতেন? এহেন ক্যাটারসিস বাংলা ছবিতে দুর্লভই বলা চলে। এখন এই স্বল্প পরিসরে তপন সিংহের ছবি নিয়ে আলোচনা করা খুবই দুরূহ ব্যাপার, অথচ তার অনেক ছবির প্রিন্ট হারিয়ে গেছে। অথচ কাবুলিওয়ালা, লৌহ কপাট, ক্ষুদিত পাষাণ, অতিথি, হাটে বাজারে, সফেদ হাতি, এক ডক্টর কি মত, আদমি আর औरत, হুইল চেয়ার, এতগুলি চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন পরিচালক। এর মধ্যে কাবুলিওয়ালা, হাটে বাজারে ছবি দুটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পায়। সফেদ হাতি পেয়েছিল শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্রের পুরস্কার। 1990 সালে এক ডক্টর কি মত অভিনয় পঙ্কজ কাপুর, সাবানা আজমি, অনিল চ্যাটার্জি এবং ইরফান খান ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান। একাধিক আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি 1922 সালে পদ্মশ্রী, 2006 সালে দাদা সাহেব ফালকে সম্মান অর্জন করেন এই চিত্র পরিচালক তপন সিংহ। তার জন্মশতবর্ষ অনেকদিনই হলো অতিক্রান্ত হয়েছে। আমি একটি আবেদন জানিয়েই আমার এই ভিডিওটি শেষ করতে চাই যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে কোনোভাবে হারিয়ে যেতে দেবেন না। অন্তত পরবর্তী প্রজন্মের জন্য যার পক্ষে যেভাবে সম্ভব তখন তপন সিংহের চলচ্চিত্রগুলির সংরক্ষণের ব্যবস্থা করুন।